আমরা আজকে যে প্রবন্ধটা নিয়ে কথা বলবো হুমায়ুন আজাদের বাংলা ভাষার জন্মকথা। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটা রয়েছে হুমায়ুন আহমেদের কত নদীর সরোবর প্রবন্ধের বইয়ের মধ্যে। ওখানে কিশোরদের উপযোগী করে বাংলা ভাষার ইতিহাসকে তুলে ধরা হয়েছে। তো সেই গ্রন্থের মধ্যে আলোচিত হয়েছে বাংলা ভাষা কিভাবে জন্ম নিয়েছে তা নিয়ে। সেখানেও বলা হয়েছে যে ভাষার জন্ম মানুষের মতো হয় না, ভাষার জন্ম এটা নিয়মটি একটু আলাদা, ভাষা জন্মের ইতিহাসটি আলাদা। ভাষাকে তিনি নদীর সাথে তুলনা করেছেন, যেমন নদী প্রবাহিত হয় এবং কখনো নদী শুকিয়ে যায়, আবার নতুন দিকে বাঁক নেয়, নতুন শাখা হয়, এবং নদীর এই যে জন্মের ইতিহাস এর সঙ্গে বাংলা ভাষার জন্মের ইতিহাসের বা যে কোনো ভাষার জন্মের ইতিহাসের অনেক মিল আছে। তো ভাষার জন্মের ইতিহাসের সঙ্গে আমাদের জাতিগত পরিচয়ের একটা বড় সম্পর্ক রয়েছে, কারণ ভাষা গোষ্ঠী ও জাতির মধ্য দিয়ে জন্ম লাভ করে। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু বলি যে আমাদের এই অঞ্চলটা কিন্তু আবহাওয়াটা কিন্তু অত সহজ না। তোমরা জানো এখানে খুবই আর্দ্রতা বেশি, ফলে এখানে ব্যাকটেরিয়া জীবাণুর উপস্থিতিটা খুব বেশি। যেমন মরু অঞ্চলে ব্যাকটেরিয়ার জীবাণু এগুলোর উপস্থিতি খুব কম থাকে, বা পাহাড়ি অঞ্চলে কম থাকে, বা শীত প্রধান অঞ্চলে কম থাকে। ফলে তুমি যত প্রাচীন জাতিগুলো দেখবা তাদের উদ্ভব হয়েছে ওই সব ভৌগোলিক এলাকায়। আর আমাদের এলাকায় সব হলো আগত জাতি, অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে এখানে পরবর্তীতে মানুষের আগমন ঘটেছে। আর আমরাকে দেখো এখানে কিন্তু আমরা ওষুধের উপরে আমাদের জীবনটা চলে। একটু কিছু হলে ভাইরাস আক্রান্ত হয়ে আমরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হই, আমাদের প্রচুর ওষুধের মধ্যে দিয়ে টিকে থাকতে হয়। ফলে এই জাতির উদ্ভবটা খুব পুরনো নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিহাসের যে প্রি হিস্ট্রিয়ান এজের অনেক কিছুই পাই না, কিছু অনুমান করি, আর কিছু আমাদের বিজ্ঞানীরা কিছু কিছু প্রমাণও পেয়েছে। সেই থেকে আমরা একটা সিনারিও পেয়েছি। যেমন আমরা দেখছি অস্ট্রিক, এই অস্ট্রিকরা অস্ট্রেলিয়ার আদিবাসী বাংলায় এসেছে। হ্যাঁ, বিভিন্নভাবে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে হাজার বছরের পথ চলায় তারা বাংলায় প্রবেশ করেছিল। তারা এখনো আমাদের বাংলার ভূমিতে আছে নানা পরিচয়ে, যেমন মুন্ডা জাতি, সাঁওতাল, ভিল, কোল, এইসব পরিচয়ে এখনো এই আদিবাসীরা আমাদের বাংলার ভূমিতে রয়েছে। এরাকে আমরা প্রাকৃতজন বলি, এবং এই প্রাকৃত মানুষগুলো এরা ছিল প্রাকৃতজন বলার পেছনে কারণ এরা প্রকৃতি পূজারীও ছিল, এবং সাধারণ মানুষ হিসেবে এদেরকে ভাষা বিজ্ঞানে প্রাকৃতজন বলা হয়। এরা হলো বাঁশ, কুড়ে, খোকা, ডোবা, এই কিছু শব্দ আমরা এখনো অস্ট্রিক শব্দ ব্যবহার করে চলেছি। প্রিয় শিক্ষার্থী, তারপরে দ্রাবিড়দের আগমন হয়েছে অনেক আগে। আমাদের ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের উপসাগরীয় অঞ্চলের পাশ থেকে, সাগরের তীরবর্তী অঞ্চল থেকে তারা ভারতে এসেছে, এবং এই দক্ষিণ ভারত থেকে এরা বাংলায় প্রবেশ করেছে। দক্ষিণ ভারত হয়ে বাংলায় প্রবেশ করেছে। প্রথমে ওই অঞ্চলে ওরা বিস্তার লাভ করেছে, তারপরে তারা দক্ষিণ ভারত হয়ে বাংলায় প্রবেশ করেছে। এদের কিছু শব্দ আমরা খুঁজে পাই এখনো, খুব কঠিন বিষয়, যেমন টাল, নাড়ু, ইডলি, এই শব্দগুলো। যদিও ইডলি শব্দটা আমরা বাংলায় খুব একটা বলি না, দক্ষিণ ভারতে বেশি বলে। ইডলি একটা খাবার যেটা আমরা যেটাকে ভাপা পিঠা বলি, ওইরকম দেখতে, তবে পার্থক্য আছে। তো আবার দেখছি মঙ্গোলিয়েটের আদি নিবাস হলো মঙ্গোলিয়া। সেখান থেকে তারা বিস্তার লাভ করেছিল পূর্ব ভারতে হয়ে তারা, আর মূলত হিমালয় অঞ্চলে তাদের বিস্তার লাভ হয়েছিল। এই হিমালয় অঞ্চল থেকে এরা আবার আমাদের বাংলায় প্রবেশ করেছে। এরা সবাই হচ্ছে প্রাকৃতজন। এদের আগমন হয়েছে 5000 বছর আগে। 5000 বছর আগ পর্যন্ত আমরা তারাকে ধরছি। এরা হলো প্রাকৃতজন। এরা আমাদের বাংলায় এসেছে। এরা ছিল প্রকৃতি পূজারী, গাছপালা, নদী নালা, পাহাড়, সমুদ্রের পুজো করত, এবং এরা বাংলার এখানে জনবসতি গড়ে তুলেছিল। এরপরের ঘটনা হলো 5000 বছর পরে আমরা দেখি যে আর্যরা বাংলায় আসছে। তারাও ওই মায়ানমার হয়ে দক্ষিণ ভারত হয়ে বাংলায় ঢুকেছে। আর্যদের মূল আদিবাস হচ্ছে ইউরোপে, বিশেষ করে জার্মানি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাদের আদিবাস ছিল।
এবং ইউরোপ থেকে এই সভ্য জাতি মধ্য ভারত হয়ে মধ্যপ্রাচ্য হয়ে বাংলায় প্রবেশ করে, ভারতে প্রবেশ করে, এই মায়ানমার দিয়ে দক্ষিণ ভারতে প্রবেশ করে। তারপরে আস্তে আস্তে এরা ছড়িয়ে পড়ে পুরো ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বাংলাতেও আসে। এবং তারা যখন এখানে আসে তখন তাদের যে ভাষা নমুনা আমরা পাই সেটা হলো খ্রিস্টপূর্বদের 1000 বছর আগের ভাষা নমুনা। সেই গ্রন্থটিকে বলা হয় ঋগ্বেদ। ঋগ্বেদে আমরা আর্যদের প্রাচীন ভাষার নমুনাটি পেয়ে থাকি। এই ঋগ্বেদ হলো হিন্দু ধর্মের প্রাচীন শাস্ত্র। এই ঋগ্বেদের সময়কালটা আমরা ধরতে পারি খ্রিস্টপূর্ব 1000। তাহলে আজকে 2025 সাল, 2025-এর সাথে 1000 যোগ করলে প্রায় 3000 বছর আগের গল্প বলছি আমরা। 3000 বছর আগে এই বাংলায় ঋগ্বেদ সহ আর্যদের আগমন ঘটে। তারপরে এই যে আর্যরা এখানে দীর্ঘদিন থাকতে থাকতে তাদের ভাষা ধীরে ধীরে পরিবর্তিত, অপভ্রংশ হতে থাকে। এবং এই যে পরিবর্তন ঘটতে থাকে তাদের মূল ভাষার, এই পরিবর্তনকে বিধিবদ্ধ করার প্রয়োজন দেখা দেয়। এই বিধিবদ্ধ করার প্রয়োজন করে ব্যাকরণবিদগণ, যারা মধ্যে সবচেয়ে যার নাম বেশি বলি আমি তোমরাকে, পাণিনির কথা, যিনি অষ্টাধ্যায়ী বইয়ের লেখক। তিনি এই বইটা বিধিবদ্ধ করেন মোটামুটি ধরে নাও খ্রিস্টপূর্ব 4 শব্দে এই বিধিবদ্ধ করা চলেছে। মানে খ্রিস্টপূর্ব 8 শব্দে শুরু হয়েছিল, খ্রিস্টপূর্ব 4 শব্দ পর্যন্ত এই বিধিবদ্ধ করার কাজ চলে। বিধিবদ্ধ করারকে আরেকটি ভাষা বলে সংস্কার করা, অর্থাৎ সংস্কৃত হয়, ভাষাটি বিধিবদ্ধ হয় বা সংস্কার হয়। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে আমাদের আর্য ভাষা, এই আর্য ভাষার আমরা 3টা স্তর দেখতে পাই। প্রথমত দেখি এই 3টা স্তরকে একসাথে কমনলি বলা হয় ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা আমরা 3টা স্তর দেখতে পাই, 3টা কাল আমরা দেখতে পাই। প্রথম স্তরকে আমরা বলছি বৈদিক সংস্কৃত, যেটা আমরা ঋগ্বেদ বলি, বেদকে বলি বৈদিক, অ্যাডজেক্টিভ বানানো হয়েছে বেদের, বৈদিক সংস্কৃত ভাষা। এই বৈদিক সংস্কৃত ভাষা হচ্ছে খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে। এটা হলো বৈদিক সংস্কৃত ভাষা। এটা হলো ওই বেদের ভাষা যা ছিল মূল আর্য ভাষা। এটিকে যখন একটু পরিবর্তন হওয়া শুরু করে, এই ভাষাটা যখন একটু পরিবর্তন হওয়া শুরু করে, এই পরিবর্তন হওয়ার সময় এই ভাষাটাকে বলা হচ্ছে একটু, এই পরিবর্তিত ভাষারূপটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্তর। দ্বিতীয় স্তরটা হচ্ছে 800 থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়ে বিধিবদ্ধ হয়েছে। একটু আগে বললাম শ্রী পাণিনির কথা বললাম, যার অষ্টাধ্যায়ী বইয়ে এই ব্যাকরণ বিধিবদ্ধ হয়েছিল। এই সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 800 থেকে খ্রিস্টপূর্ব 400 অব্দ। তার মানে আজ থেকে প্রায় 2800 বছর আগের গল্প। তো এই বিধিবদ্ধ হওয়ার আরেকটি নাম সংস্কার করা। সংস্কার থেকে এই বিধিবদ্ধ ভাষাটির নাম হয়ে যায় সংস্কৃত। বোঝা যাচ্ছে কিভাবে সংস্কৃত নামটা আসলো, কারণ সংস্কার করা হইলো এই ভাষাটা। এটা কিভাবে সংস্কার করা হইলো এটা নিয়ে কথা বলছি, একটু বলে দিই। সংস্কার করা হলো মানে এই ভাষাটাকে একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করলো, কারণ তারা এই ভাষা নিয়ে গর্ব করতো। সংস্কৃত ভাষা হচ্ছে তাদের ধর্মীয় পবিত্র ভাষা। এই ভাষাটা যেন নষ্ট না হয়ে যায়, এই প্রাকৃত জনের সাথে ভাষাটা মিশে গিয়ে এই ভাষার অস্তিত্বটা যেন নষ্ট না হয়, এই চেষ্টাটাই করেছে ওই ব্যাকরণবিদগণ। হ্যাঁ, এবং প্রাকৃত জনকে এই ভাষা চর্চা করতেও তারা বাধা দিত। এটা তোমরা চর্চা করলে ভাষাটি তার আসল রূপ নষ্ট হয়ে যাবে। এবং সেই কারণে তারা অনেক ধর্মীয় শাস্ত্রতে নির্দেশনা উল্লেখ করে কি প্রাকৃতজন তোমরা সংস্কৃত ভাষা এবং সংস্কৃত ভাষার যে ধর্মাচরণ আছে, ধর্মাচরণটা তোমরা করো না, তোমরা এ থেকে দূরে থাকো। এরকম অনেক শ্লোক পাওয়া যায়। যেমন একটি শ্লোক আমার এখন মনে আসছে, অষ্টাদশ পুরাণে রমস্য চরিতানি চ ভাষানং রৌরবং নরকং। এই দ্বারা বোঝানো হচ্ছে যে সংস্কৃত ভাষার যদি প্রাকৃতজন চর্চা করে তবে তারা রৌরব নরকে পতিত হবে। এর মধ্য দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রাকৃতজনকে, তোমরা এই ভাষা করলে তোমরা পাপী হয়ে যাবে। তাই জন্য তারা এই ভাষা থেকে সরে থাকে। এই সরে থাকতে গিয়ে এই ভাষার সাথে এই ভাষার দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্বটাকেই বলা হয়, দূরত্ব সৃষ্টি হয় বলতে সংস্কৃত ভাষা আর বিকশিত হয় না। কারণ নদীতে বাঁধ দিলে যেমন হয়, যেমন
ফরাক্কা নদীতে বাঁধ দেওয়ার কারণে নদী শুকিয়ে গেছে, আমাদের দেশের অংশে প্রবাহিত হচ্ছে না। তিস্তা ব্যারেজ হচ্ছে ভারতে বাঁধ দিয়েছে, আমাদের এদিকে আর নদীটা শুকিয়ে যাচ্ছে। ভাষাকেও যদি তুমি বিধিবদ্ধ করে আটকে দাও, চর্চা থেকে দূরে রাখো, তাহলে ওই ভাষাটাও কি হবে, আস্তে আস্তে ভাষাটা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তো তেমন ভাবে সংস্কৃত ভাষা আস্তে আস্তে মৃত্যুবরণ করেছে। সংস্কৃত ভাষা আস্তে আস্তে মৃত্যুবরণ করেছে। আজ বা পৃথিবীর কোথাও সংস্কৃত ভাষায় কোনো লোকাল ভাবে ব্যবহার করা হয় না। শুধু পূজা পাঠ এবং বিবাহ অনুষ্ঠান, মন্ত্র জপের জন্যই সংস্কৃত ভাষার চর্চা হয়। তাছাড়া প্রাকৃত নর্মালি এই ভাষায় কেউ কথা বলে না। কিছু কিছু হঠাৎ কিছু তথ্য আসে, শ্রীলঙ্কার কোনো একটা উপজাতি আদিবাসী তারা সংস্কৃত বলে, কখনো শোনা যায় দক্ষিণ ভারতের কোনো একটা গ্রামে এখনো সংস্কৃত চর্চা আছে, কিন্তু বিষয়গুলো এইরকমই শোনা যায়। এটার চর্চা প্রবাহটা আসলে বন্ধ হয়ে গেছে। তাই এটাকে সংস্কৃত ভাষাকে বলা হয় ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই যে প্রাকৃত জন আর এই যে আর্যদের মিলমিশে এই গোটা ভারত জুড়ে নানা রকম ভাষা বিকশিত হতে থাকে। তবে সংস্কৃত ভাষা দ্বারা তারা ঋণী, সংস্কৃত ভাষার প্রচুর শব্দ তাদের মধ্যে আছে। ফলে দেখা গেল এই অঞ্চলে অনেক ধরনের ভাষার বিকাশ লাভ করলো। যেমন ধরো, কখনো হিন্দি, কোথাও মারাঠি, কোথাও গুজরাটি, কোথাও ভোজপুরি, কোথাও আবার বাংলা। এইগুলো সবই হচ্ছে প্রাকৃত জনের ভাষা, যার মধ্যে সংস্কৃতের প্রভাব আছে। তো আমরা জানি যে আমাদের বাংলা ভাষার ৮০% শব্দই হচ্ছে সংস্কৃত শব্দ, হয় সরাসরি এসেছে, না হয় অপভ্রংশ মানে বিকৃত হয়ে উচ্চারণ চেঞ্জ হয়ে এসেছে, দুভাবে এসেছে। প্রিয় শিক্ষার্থী, তবে বাংলা ভাষা ডাইরেক্ট সংস্কৃত থেকে আসে নাই, এই প্রাকৃত জনের হাত দিয়ে এই সাধারণভাবে প্রবাহিত নদীর মতো বাংলা ভাষা বিকশিত হয়েছে। তবে এখানে একটি বিতর্ক আছে কি বাংলা ভাষার পূর্ব রূপটা কেমন ছিল, কোন ভাষা থেকে বাংলা ভাষা এই নতুন রূপটি পেয়েছে। তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আব্রাহাম গিয়ারসন এরা এবং সুকুমার সেন, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ইনারা বলেন যে মাগধী ভাষাটা অপভ্রংশ হয়ে মানে বিকৃত হয়ে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বইয়ের মধ্যে উল্লেখ করছেন, ভাষা বিজ্ঞানের বইয়ে তিনি উল্লেখ করছেন যে না, গৌড়ীয় ভাষার অপভ্রংশ থেকে বাংলা সৃষ্টি হয়েছে। তবে এই দুটো মতই আছে। আমরা যখনই কোনো কথা বলি তখনই মতের কথা বললে লেখকের নাম, ভাষা বিজ্ঞানীর নাম উল্লেখ করে বলতে হয়। যে সুনীতি কুমারের মতে মাগধী অপভ্রংশ, ডক্টর মোহাম্মদুল্লাহর মতে হলো গৌড়ীয় অপভ্রংশ, এভাবে বলা হয়ে থাকে। এটা হলো সংক্ষিপ্ত পরিচয় বাংলা ভাষার। ধন্যবাদ।